খাওয়া দাওয়া পর্ব শেষ করে ড্রয়িং রুমে বসল সাদাফ। মাথা ব্যথা ছিল সন্ধ্যা থেকেই। সামিহা বেগম কফি তৈরি করছে, বলল কফিটা খেয়ে তারপরে যেতে, তাই সাদাফ বসল। এদিকে হুমায়ুন রহমান বললেন, আমার সাথে আয়, তোর সাথে একটু কথা আছে। সাদাফ উঠে গেল হুমায়ুন রহমানের সাথে। ফজলুর রহমান তাকিয়ে রইলেন। ফজলুর রহমানেরও যে কথা আছে সাদাফের সাথে, তবে আজকে বলবে না, আগামীকাল অফিসে ঝামেলাটা শেষ হোক। একদিনের ছেলেটাকে এত টেনশন দিতে চাচ্ছে না। অন্য রুমের ব্যালকনিতে দাঁড়ালেন হুমায়ুন রহমান ও সাদাফ। সাদাফ চোখের ইশারায় জানতে চাইল কি হয়েছে। হুমায়ুন রহমান হঠাৎ করে সাদাফের গালে হাত দিল, দিয়ে বলল, সরি, আমার বাবাটাকে আমি মেরেছিলাম। তুই তো শুধু গালে ব্যথা পেয়েছিস, এই ৩-৪ দিন ধরে আমি তো রাতভর ঘুমাতে পারিনি। কি করে আমি তোর গালের মধ্যে এভাবে মারলাম ভেবেই আমার কলিজা কেঁপে ওঠে। বাবার উপরে রাগ হয়েছে অনেক, জানতে চাইল হুমায়ুন রহমান। সাদাফ মুচকি হাসল, হেসে বাবাকে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরে বলল, না, রাগ হয়নি, আমি জানি তুমি আমাকে কেন মেরেছ। হুমায়ুন রহমান সাদাফের দিকে তাকিয়ে বললেন, তাহলে বাড়িতে চলে আয়। আমার একটুও ভালো লাগে না আমার ছেলেটা বাহিরে এভাবে থাকে এটা ভেবেই। কারো কাছে কিছু প্রমাণ করতে হবে না, যা আমার তা সব কিছু আমার ছেলের। আমার ছেলে আমার একমাত্র উত্তরাধিকারী। সাদাফ বলল, না বাবা, একটু ধৈর্য ধরো, বেশি দিন লাগবে না। তুমি তোমার ছেলেকে এতটা অকর্মণ্য মনে করো না, খুব দ্রুতই আমি নিজেকে প্রমাণ করব। একটু ধৈর্য ধরো, আর তোমার ভাইকে বোঝাও। হুমায়ুন রহমান অবাক হয়ে জানতে চাইলেন, কি বোঝাবো? সাদাফ চোখ দিয়ে ইশারা করছে। হুমায়ুন রহমান কিছুই বুঝতে পারছে না। বিরক্ত হয়ে সাদাফ বলল, বিয়ে করেছি কয়দিন হলো, এখনও বাসর রাত করতে পারলাম না। তোমার ভাইকে বোঝাও সহজে রাজি হয়ে যেতে, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। হুমায়ুন রহমান অবাক চোখে তাকালেন ছেলের দিকে। এত সিরিয়াস কনভারসেশনের মধ্যেও ছেলের মুখ দিয়ে এসব কথা। তারপর চোখ রাঙিয়ে বললেন, একটু লজ্জা শরম কর, বাপ হই তোর। এসব কথা কেউ বাপকে বলে? কিছু তো নিজের মধ্যে চেপে রাখতে পারিস নাকি? সাদাফ মুচকি হেসে ঘুরে ব্যালকনি থেকে ড্রয়িং রুমের দিকে যেতে যেতে বলল, পারছি না আর কিছু চেপে রাখতে, পারছি না। তাই তাড়াতাড়ি তোমার ভাইকে বোঝাও, না হলে কিন্তু তুলে নিয়ে যাব তোমার মেয়েকে। হুমায়ুন রহমান অবাক হয়ে চেয়ে রইলেন ছেলের দিকে। তবে মনে মনে খুশি, ছেলেটা আগের মতো নর্মাল হয়ে গেছে, আবার আগের মতো হয়েছে, চঞ্চলতা ও দুষ্টুমিতে ভরা। উনি এই সাদাফকেই চায়, হাসি খুশি সাদাফ। মনে মনে ঠিক করে নিলেন এবার ফজলুরের সাথে কথা বলবে, আর ফজলুর কি লুকাচ্ছে তাও জানতে হবে। উনিও ব্যালকনি থেকে ধীরে ধীরে ড্রয়িং রুমে এসে বসলেন। সাদাফ নূরের দিকে তাকিয়ে বলল, আজকে তাহলে আসি, অনেক দেরি হয়ে গেছে। আর নূর, উপরে যা, যে রেস্ট কর, আর এত উঠানামা করবি না। নূর লজ্জা পাচ্ছে বাবাদের সামনে, সবার সামনে নূরের সাথে এভাবে কথা বলায়। তাই নূর চুপ করে রইল, শুধু মাথা নিচু করে বলল, ঠিক আছে। সাদাফ উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে নওরিন আফরোজ ও সামিহা বেগমকে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরে বলল, এখন যাচ্ছি, আর নূরের দিকে খেয়াল রেখো, ব্যাখ্যা হলেও ও কিন্তু বলবে না, চেপে থাকবে। তাই অবশ্যই তোমরা নিজে থেকে বারবার জিজ্ঞেস করবে, ওকে? সামিহা বেগম সন্তুষ্ট চিত্তে তাকিয়ে রইলেন সাদাফের দিকে। কতটুকু কেয়ার করে নূরের, অথচ নূরের বাবা না জানি কিসের গো ধরে বসে আছেন। মনে মনে ভাবলেন সামিহা বেগম। ফজলুর রহমান শুনছিলেন সব কথাই। উনিও জানেন নূরের প্রতি সাদাফের অনেক চিন্তা, অনেক কনসার্ন, কিন্তু ওনার মনে ভয় নূর কখনো মা হতে পারবে না। এই কথাটি শুনেও কি এই ভালোবাসা, এই কনসার্ন, এই চিন্তা থাকবে নাকি পরিবর্তন হয়ে যাবে? সাদাফ পরিবর্তন হয়ে গেলে যে আমার নূর সহ্য করতে পারবে না। মনে মনে কথাগুলো ভাবলেন ফজলুর রহমান। সবার কাছ থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় নূরের দিকে শুধু একবার তাকালো সাদাফ। এখন আর আলাদা করে নূরের সাথে কথা বলার সময় বা সুযোগ নেই, কিন্তু লক্ষ্য করল নূরের মন খারাপ। এই মুহূর্তে কিছু করার নেই, তাই চুপচাপ বেরিয়ে গেল। নূরের কেন যেন খারাপ লাগছে সাদাফ ভাই চলে যাচ্ছে তাই। কি হতো যদি এখানে থেকে যেত আজ? সবকিছুতে একটু বেশি বেশি ওনার। না, নূরের একটু না, অনেক রাগ হলো। কথা বলবে না এই লোকটার সাথে নূর। বলেছিল আজকে থেকে যেতে, কিন্তু লোকটি কথা শোনেনি, তাই নূর চুপচাপ বসে রইল। সাদাফ বুঝতে পেরেছে নূরের অভিমান, তাই মনে মনে ঠিক করেছে বাসায় গিয়ে ফোন করেই বেগম সাহেবার রাগ ভাঙাতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। সাদাফ বেরিয়ে গেলে ড্রয়িং রুমে বসল সবাই। নওরিন আফরোজ এবং সামিহা বেগম একজন আরেকজনের সাথে কথা বলছেন। নওরিন আফরোজ আর চোখে বারবার খেয়াল করছে সায়মন ও রিমাকে।
আলটিমেটাম দিয়েছিল বাড়িতে লুকিয়ে লুকিয়ে কথা বলবি না, তাই বোঝার চেষ্টা করছেন ওনার কথা শুনেছে নাকি শোনেনি। আজকে আবার কথা বলবে সায়মনের সাথে। সায়মন কি বলে কি ভাবে সেটিও বুঝতে হবে। তারপরে উনি চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেবে। নওরিন আফরোজ যে আর চোখে সায়মনকে একটু পরপর খেয়াল করছে এটি সায়মনও বুঝতে পারল। ভিতরে ভিতরে শুকনো ঢোক গিলছে বারবার সায়মন। না জানি বড় আম্মু কি জিজ্ঞেস করবে, সায়মন কি উত্তর দিবে মনে মনে ভয় পাচ্ছে। এদিকে সামিহা বেগম নূরের দিকে তাকিয়ে বলল, উপরে চল, ওষুধগুলো খাইয়ে ঘুম পাড়িয়ে দেই, তারপর চুপটি করে ঘুমিয়ে থাকবি। আজকে অনেক হাঁটাচলা করেছিস রে, রেস্ট নিতে হবে, চল। নূর চুপচাপ উঠে গেল। উঠে সিঁড়ি বেয়ে উপরের দিকে গেল নিজ রুমে। ফজলুর রহমান ক্ষণে ক্ষণে শুধু বারবার নূরের দিকে তাকিয়ে থাকে। ভিতর থেকে একটি দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ফজলুর রহমানের। হুমায়ুন রহমান এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন ফজলুর রহমানের দিকে। দৃষ্টি অনুসরণ করে দেখলেন উনি নূরের দিকে তাকিয়ে আছে। রাতে খাওয়ার পর ফজলুর রহমান নিজের ঘরে চোখ বন্ধ করে আরাম কেদারায় বসেছিলেন। এমন সময় সামিহা বেগম এসে পাশের সোফায় বসে তাকালো ফজলুর রহমানের দিকে। তারপর গলা পরিষ্কার করার বাহানায় হালকা একটু কেশে দৃষ্টি আকর্ষণ করল ফজলুর রহমানের। ফজলুর রহমান কপাল থেকে হাত নামিয়ে চোখ খুলে তাকালেন সামিহা বেগমের দিকে। উনি ভালোই বুঝতে পারছেন সামিহা আবারও একই বিষয়ে কথা বলতে এসেছে, তাই বললেন, এত বাহানা না করে কি বলবে তাড়াতাড়ি বলে ফেলো। সামিহা বেগম ফজলুর রহমানের দিকে তাকিয়ে আর কোনো ভূমিকা করলেন না। চুপচাপ সোজা হয়ে বললেন, আপনি কেন ছেলেটার সাথে এরকম করছেন? আজকেও ছেলেটা বাসায় আসলো, জোর করে রেখে দিলেন না। নূরের কত খেয়াল করে, কত কেয়ার করে। হারিকিন দিয়ে খুঁজলে কি এরকম জামাই পেতাম? ঘরে বসে পেয়েছেন, এজন্য আপনার নাকে লাগছে না? মেয়েটা আমার সারা জীবনও আমার চোখের সামনে থাকবে। ওর সুখ দুঃখ সব আমি আমার চোখের সামনে দেখতে পারবো। এর থেকে বড় পাওয়ার কিছু আছে বলেন? আমি কিছু জানি না। আপনি বিয়ে মেনে নেবেন, এই কয়েকদিনের মধ্যে মেনে নেবেন, ধুমধাম করে ওদের দিয়ে দিবেন। আমি আর কিছু শুনতে চাই না। ফজলুর রহমান স্ত্রী সামিহা বেগমের কথা শুনে দীর্ঘ একটি শ্বাস ফেললেন। ওনার কি সাদাফকে পছন্দ নয়? সাদাফ যে ওনার নিজের সন্তান, তাহলে কেন পছন্দ হবে না? উনি শুধু চাচ্ছে দুজনেই যেন কষ্ট না পায়, সাদাফও ওনার ছেলে। যদি কখনো নূর মা না হওয়ার কারণে সাদাফ কষ্ট পায়, সাদাফের কষ্ট তো ওনাকেও স্পর্শ করবে। নূর এখন সাদাফকে অনেক ভালোবাসে, কিন্তু দুজনের বৈবাহিক সম্পর্কটা যদি শুরু হয়ে যায়, ওই মুহূর্তে যদি সাদাফ কোনো কারণে নূরকে অবহেলা করা শুরু করে, ওনার বাচ্চা মেয়েটা যে সহ্য করতে পারবে না। এই কষ্ট ফজলুর রহমান কি করে নিজের চোখে দেখবে? একই বাড়িতে থাকবে এমন নয়। সংসার না টিকলে নূরকে নিয়ে আসলো, নূর নিজে ধীরে ধীরে ভুলে গেল। ব্যাপারটা তো এমনও হবে না। একই বাড়িতে থাকবে, একই বাড়িতে দুজনের আসা যাওয়া দেখাশোনা হবে। তাই সাদাফের সাথে আগে কথা বলতে হবে। সাদাফ যদি এটা শুনে জেনে শুনে মেনে নেয়, তাহলে এই বিয়েতে ওনার কোনো অমত নেই। কিন্তু যদি না মানে, তাহলে উনি বিকল্প অন্য কিছু ভাববেন। একই বাড়িতে নূরকে সাদাফকে রাখা যাবে না। এর জন্য যদি প্রয়োজনে অন্য কোথাও চলে যেতে হয়, প্রয়োজনে উনি চলে যাবেন, কিন্তু একই বাড়িতে থাকা যাবে না। একসাথে থেকে সারা জীবন কষ্ট পাওয়ার চেয়ে দূরে গিয়ে অল্প কিছুদিনের কষ্টটাই মনে হয় ভালো হয়, মনে মনে ভাবলেন ফজলুর রহমান। সামিহা বেগমের দিকে তাকিয়ে বললেন, ঘুমাও সামিহা, আমি চিন্তা করছি, ভাবছি, সমস্যা নেই, আমি সাদাফের সাথে কথা বলবো, তুমি ঘুমাও। সামিহা বেগম খুশি হয়ে গেলেন যে আজ অন্তত ফজলুর রহমান না তো করেনি, বলেছে ভাববে, তার মানে ভাববে। তাই বলল, অবশ্যই এই মাসের মধ্যেই ধুমধাম করে বিয়ে দিবেন আমার ছেলে মেয়েদের, আমি আর কিছু শুনতে চাই না। রাত 12:30টায় নূরের মোবাইল বেজে উঠল। নূর ভালো করে জানে কে ফোন দিয়েছে। ফোন ধরবে কিন্তু কথা বলবে না, আগেই ঠিক করে রেখেছে নূর। নূরের কথা যেহেতু শোনে না, তাই এখন থেকে নূরও তেড়ামি করবে। রিং হওয়ার সাথে সাথে ফোন রিসিভ করল নূর। ওপাশ থেকে সাদাব বলে উঠল, কি হয়েছে আমার নূরজাহান বেগমের? গাল ফুলিয়ে আছে কেন? নূর অবাক হয়ে গেল, ভীষণ অবাক হলো নাম শুনে। নূরজাহান, কিন্তু নূরের নাম তো নূরজাহান নয়। তাই আর রাগ করে থাকতে পারল না, সাথে সাথে বলে উঠল, নূর, আমার নাম নূরজাহান না। সাদাফ মুচকি হেসে বলল, নূর অর্থ আলো, জাহান অর্থ পৃথিবী, অর্থাৎ আপনি আমার পুরো পৃথিবীর আলো। আপনি না থাকলে তো আমার দুনিয়াটা অন্ধকার। এজন্য আজকে থেকে আপনার স্বামীর দেওয়া নাম নূরজাহান। আপনার স্বামী আপনাকে নূরজাহান বলেই ডাকবে। নূর লজ্জা পেল, ভীষণ লজ্জা পেল। নূর তো ঠিক করেছিল গাল ফুলিয়ে থাকবে, কথা বলবে না এই লোকের সাথে, কিন্তু এই লোক ঠিকই মিষ্টি মিষ্টি কথা বলে নূরের অভিমান ভেঙে ফেলতে পারে। কিন্তু নূর বোঝাবে নূর অভিমান করে আছে, তাই আবারও গাল ফুলিয়ে বলল, কথা বলবো না আপনার সাথে, আপনি আমার কথা শোনেননি।
সাদাফ জানে নূর খুব রাগ করে থাকার অভিনয় করছে। রাগ তো সাদাফের ফোন দেখেই ভেঙে গিয়েছিল। তারপরও সাদাফ সিরিয়াস হয়ে বলল, আমার নূরজাহান বেগমের কি হয়েছে শুনি? গাল ফুলিয়ে আছে কেন? কোন কথাটা শুনিনি আমি আমার নূরজাহান বেগমের? নূর সাথে সাথে বলল, এই যে আপনাকে যে বললাম আজকে রাতে আপনি থেকে যেতেন, এটাই শোনেননি। সবাই কত করে বলল, কারো কথাই শোনেননি। সাদাফ হাসতে হাসতে বিছানায় মাথা এলিয়ে দিয়ে বলল, যদি থেকে যেতাম তাহলে তুই খুশি হতি? থাকতাম, কিন্তু তুই তো অসুস্থ, এজন্যই থাকলাম না। বলেছি না, যেদিন তুই সুস্থ হবি, পুরোপুরি সুস্থ হবি, যেদিন একটি রয়্যাল ওয়াফ হোয়াইট কালারের শাড়ি পরে আমার সামনে আসতে পারবি, খোপায় একটি কাঠগোলাপের ফুল দিয়ে সামনে আসতে পারবি, হাতে গলায় পরবি বেলি ফুলের মালা, সেদিন আমি আসব। নূর লজ্জায় সাথে সাথে এক হাত দিয়ে নিজের চোখ দুটো ঢেকে ফেলল, আর এক হাতে মোবাইল ধরা। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে নূর। লোকটা খালি লজ্জা দেয় নূরকে। লোকটা কি বুঝে না নূর এসব কথা শুনতে পাচ্ছে? না, অনেক লজ্জা লাগছে নূরের। সাদাফ যেন ওপাশ থেকে নূরের জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার শব্দ শুনতে পাচ্ছে। সাদাফ ঘোর লাগা কণ্ঠে বলল, লজ্জা পাচ্ছে আমার নূরজাহান বেগম? লজ্জাগুলোকে জমিয়ে রাখেন। বলেছি তো, যত্ন নিয়ে নিষ্ঠার সাথে আপনার লজ্জা ভেঙে দিব। এদিকে সাইমন ফোন দিয়েছে রিমাকে। রিমা ফোন ধরছে না। ফোনের পর ফোন রিং বেজেই যাচ্ছে, কিন্তু রিমা ফোন ধরছে না। সাইমন বিরক্ত হলো, কেন ধরছে না? দ্রুত হাতে মেসেজ টাইপ করে সেন্ড করলো। মেসেজটা ছিল এরকম, তুই যদি এইবার আমার ফোন না ধরিস তাহলে আমি রুমের বাইরে এসে জোরে জোরে দরজা নক করব। তারপর সবাই শুনবে, মান সম্মান শেষ হয়ে যাবে। তারপর আমি বলবো তুই আমাকে ডেকেছিস। রিমা অবাক হয়ে গেল। সাথে সাথে ব্যস্ত হাতে ফোন দিল সাইমনকে। সাইমনের ঠোঁটে দুষ্টু মিষ্টি হাসি। জানতো এই মেসেজ দিলে অবশ্যই ফোন দিবে। সাইমন ফোন ধরার সাথে সাথে ওপাশ থেকে রিমা বলে উঠল, সমস্যা কি তোর? সারাদিন দেখতেছি চোখের সামনে, তারপরও কেন ফোন দিস? আমি তো টেবিলে বসে পড়তেছিলাম, ফোন কি আমি দেখেছি? সাইমন মুচকি হেসে বলল, এখন তো মেসেজ দেখেছিস, তাহলে ফোন দিয়ে একটু সুন্দর করে কথা বলিস না কেন? বাসায় তো সারাদিন আমি তোর সাথে এভাবে কথা বলতে পারি না। রাতে একটু ফোন দিয়ে আলাদা কথা বলবো, তাতেও তোর এত সমস্যা কেন? এখন কি আম্মু দেখতেছে? একটু সুন্দর করে তো কথা বলতে পারিস আমার সাথে। একটু রোম্যান্টিক কথা বলবি, একটু আদর সোহাগের কথা বলবি। নতুন নতুন বিয়ে হয়েছে আমাদের, তুই তো কিছুই করিস না। রিমা মুচকি হেসে লজ্জা পাওয়ার অভিনয় করে বলল, ও তাই, তাহলে আপনার সাথে এখন আমার রোম্যান্স করতে হবে? হেসে হেসে লজ্জা পেয়ে লাজুক লতার মতো কথা বলতে হবে, তাই তো? সাইমন বলল, হ্যাঁ তাই। আমি তোর স্বামী হই, আর কেউ না জানুক। আল্লাহকে সাক্ষী রেখে তুই কবুল বলেছিস, তুই তো জানিস। তাই আমার সাথে তোর কিভাবে কথা বলা উচিত তুই ভালো করে জানিস। এদিকে নূর লজ্জায় লাল নীল হচ্ছে। সাদাফ বলল, আর কতক্ষণ চুপ করে থাকবেন আমার নূরজাহান বেগম? এবার তো কিছু বলেন। নূর চোখ খুলে তাকালো, লজ্জা ভেঙে বলল, আপনাকে যে বলেছিলাম একটা নাকের ফুল কিনে দিতে, কবে কিনে দিবেন? সাদাফ ঘোর লাগা কণ্ঠে মোবাইলেই ফিসফিস করে বলল, যেদিন আসব সেদিন অবশ্যই নাকের ফুল নিয়ে আসব, আপনি প্রস্তুত থাকবেন। সকাল সকাল অফিসে চলে এসেছে সাদাফ। সাথে এসেছে হুমায়ুন রহমান এবং ফজলুর রহমান। আজ কিছু একটা হবে হুমায়ুন রহমান জানে। আর আজকেই বায়ারদের কারণ দর্শানোর শেষ দিন। আজকেই তাদের নোটিশের উত্তর দিতে হবে। এক মন ঘাবড়াচ্ছে, অন্য মনে ভাবছে সাদাফ বুঝে শুনে যা করার করছে, অবশ্যই ভালো কিছু হবে। ফজলুর রহমানেরও একটু টেনশন হচ্ছে, কি হবে ভেবে। সাদাফ কিছুই শেয়ার করেনি, শুধু বলেছে দেখতে থাকো। ঠিক এমন সময় সাদাফের মোবাইলে ফোন আসলো। নারী ও শিশুশ্রম বন্ধের যে মন্ত্রণালয় রয়েছে সেখান এবং সাথে জাতিসংঘের একটি টিম থেকে ফোন আসলো সাদাফের ফোনে। নীলা রহমান। সাদাফ বলল, আপনাদেরকে যে ভিডিও ফুটেজটি পাঠানো হয়েছে তা একদম লিগ্যাল এবং অথেন্টিক। প্রয়োজনে পরীক্ষা করে দেখতে পারেন। কোন প্রতিষ্ঠানের আমরা ইনফরমেশন দিয়ে দেব বাকিটা আপনারা স্বচক্ষে দেখতে পারবেন। ফোনের ওপাশ থেকে লোকটি বলে উঠল, যদি আপনার পাঠানো ভিডিও ফুটেজটি অথেন্টিক হয় তাহলে আমরা নিজেরাই সেখানে যাব, আর কিছু বলতে হবে না। যেভাবে শিশুদের উপরে নির্যাতন করে শিশুশ্রম করানো হচ্ছে এটি অবশ্যই আইনত দণ্ডনীয় অপরাধ, এবং এটা যদি ফ্ল্যাশ হয়ে যায় অবশ্যই ওনার বায়াররা ওনার সাথে কন্ট্রাক্ট বাতিল করবে এবং ওনাদেরকে শাস্তির আওতায় আনা হবে। সাদাফ ফোন কেটে দিয়ে অপেক্ষা করতে লাগল। আর মাত্র ঘণ্টাখানেকের মধ্যে সাজিদের ফোন নিশ্চয়ই চলে আসবে। এর মধ্যেই যা করার করতে হবে। সাদাফের বুকের ভিতর ধুকধুক করছে। চুপচাপ বসে রইল, বাবা বা বড় বাবা কাউকে দেখাতে চাইল না। চুপচাপ মাথা নিচু করে শুধু অপেক্ষা করতে থাকল। ঠিক ঘণ্টাখানেক বাদে ফোন আসলো সাজিদের নাম্বারে। ফোনের ওপাশ থেকে কি বলল বোঝা গেল না। সাদাফ শুরু বলল,
এখনও সময় আছে, তুই নিজে স্বীকার করবি এটা তোর দোষের কারণে হয়েছে। তাহলে তোর বিরুদ্ধে অ্যাকশন শুধু আমার অফিস থেকে চাকরিচ্যুত হবি বা কিছু টাকা জরিমানা, কিন্তু আমার অফিসে আমার বায়ারদের সাথে চুক্তি ক্যান্সেল হবে না। নিজের দোষ নিজের দায় নিজের ঘাড়ে নিবি, এতে তো এত অনুরোধ করার কিছু নেই। আর তুই বুঝতে পারছিস যদি না করিস তাহলে 1 ঘন্টার মধ্যে তোর কি হতে পারে। সাজিদ এখনও বিশ্বাস করতে পারছে না সাদাফের পাঠানো ভিডিও ফুটেজটি সত্য নাকি মিথ্যা। তাই বলল, যা করার করে নিস, এটা অবশ্যই কোনো অথেন্টিক ভিডিও না, আমি তোকে দেখে নিব। বলেই ফোন কেটে দিয়ে সাজিদ ফোন দিল সাজিদের বাবা আমজাদ আহমেদকে। আমজাদ আহমেদের কপাল ঘেমে উঠছে বারবার। এই মুহূর্তে সাজিদের ফোন পেয়ে ফোন রিসিভ করে বলল, হ্যালো। সাজিদ ব্যগ্র কণ্ঠে বাবার কাছে জানতে চাইল কি হয়েছে। আমজাদ আহমেদ দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, জানি না কিভাবে কি হলো, কিভাবে যেন ভিডিও ফুটেজ লিক হয়েছে, লিগ্যাল এইড পর্যন্ত চলে গেছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে শিশুশ্রম বন্ধের জন্য সরাসরি অভিযান দিয়েছে। ভিডিওর সাথে যদি সচক্ষে সমস্ত প্রমাণ পেয়ে যায় তাহলে আমার এই ব্যবসা বন্ধ তো হবেই, তার উপরে বায়াররা আমার সমস্ত চুক্তি ক্যান্সেল করবে। এতে গার্মেন্টস ব্যবসার আড়ালে যে আমার ইনভয়েস ও ওভারভয়েস এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স আছে সব কিছু বাতিল হয়ে যাবে, কোটি কোটি টাকা জরিমানা হবে। আমি বুঝতে পারছি না কিভাবে হলো, কি থেকে কি হয়ে গেল। সাজিদ শুকনো ঢোক গিলল। ব্যক্তিগত দুশ্মনির জন্য কি বাবাকে এত বড় ক্ষতি মুখে ফেলে দিল সাজিদ? ভয়ে বাবার কাছে কিছুই বলল না, শুধু জিজ্ঞেস করল, তোমার এত সিকিউরিটি দেওয়া সব কিছু তাহলে কিভাবে যে কেউ একজন ভিডিও ফুটেজ বের করতে পারে? জানি না, আমি কিছু জানি না, তবে শুধু এতটুকু জানি কোনো বিদেশি কোনো হাইলি এক্সপার্ট প্রফেশনাল দিয়ে করানো হয়েছে। বাংলাদেশি কারো পক্ষে সম্ভব না, কারণ বাংলাদেশের সবচাইতে বড় যারা সিকিউরিটিজ এক্সপার্ট আছে আমি তাদের দিয়েই সিকিউরিটি মেনটেন করাই। সাজিদ বাবার সাথে কথা বলে ফোন রাখল। 2 মিনিট চিন্তা করল, করে আবার সাদাফকে ফোন দিল। সাজিদের ফোন দেখে সাদাফ এবার মুচকি হাসল, মাথাটা চেয়ারে এলিয়ে দিয়ে রিল্যাক্স হয়ে ফোন রিসিভ করল। সাদাফ ফোন ধরে বলল, হ্যালো। ওপাশ থেকে সাজিদ বলল, ঠিক আছে, আমি বায়ারদের কাছে স্বীকার করে নিব আমার গাফলতির জন্য এরকম হয়েছে, কারণ এটা স্বীকার করলে আমার কোনো জেল জরিমানা হবে না, আমার অফিস থেকে আমার চাকরিটা হারাবো, জরিমানা যা লাগে দিব। আমার বাবার অফিসের রেড বন্ধ কর। আমি জানি যে লোক তুই পাঠিয়েছিস মন্ত্রণালয় থেকে, উনি তোর সাথের লোক, তোর সাথে আমেরিকায় লেখাপড়া করেছে, সব কিছু আমার জানা আছে। সাদাফ বলল, এই মুহূর্তে রেড দেওয়া বন্ধ হবে না, অভিযানের মতো চলবে, তারা তদন্ত করবে, রিপোর্টও আসবে। রিপোর্ট কি আসবে সেটা ডিপেন্ড করে তুই আজকে বায়ারদের সরাসরি আমার অফিসে এসে কি উত্তর দিস। বায়ারদের সাথে তুই ডিল করবি, যেহেতু তুই প্রোডাকশনে ছিলি, সেই ডিল করে শিপমেন্ট ক্যান্সেল হবে, সেই জরিমানা তুই আমাদেরকে দিবি, এবং তাদের সাথে আমাদের চুক্তি যেন ক্যান্সেল না হয় তার জন্য যেভাবে যা করণিক সেটি তুই করবি। আই প্রমিস, তোর পারফরমেন্সে যদি আমি খুশি হই তাহলে তোর অফিসে যে প্রতিবেদন জমা হবে সেই প্রতিবেদনও তুই খুশি হবি। দাদাফ মনে মনে বলল, এটা তো কেবল শুরু, তোর অফিসের প্রতিবেদন কথা মতো আমি যদি ঘুরিয়েও নেই, তোর অন্যান্য সব বিজনেসের নথিপত্র আমার কাছে চলে এসেছে, শুধু সময়ের অপেক্ষা, কারণ আমি জানি তুই থেমে থাকবি না, অন্য কোনোভাবে অবশ্যই কিছু করার চেষ্টা করবি, তাই তোকে প্রত্যেক পদে পদে আটকানোর জন্য সমস্ত ব্যবস্থাই আমার করা আছে। তারপর আবার সাদাফ বলে উঠল, 5টায় তো বায়ারদের সাথে আমাদের ভার্চুয়াল মিটিং হবে, সেখানে কারণ দর্শাতে হবে, আশা করি 4টের মধ্যে তুই আমার অফিসে চলে আসবি, ফোন রাখছি। হুমায়ুন রহমান যেন দীর্ঘশ্বাস ফেলে এতক্ষণ একটু স্থির হলেন। এতক্ষণ মনে হয় দম বন্ধ করেছিলেন ফজলুর রহমান আর হুমায়ুন রহমান। সাথে সাথে ফজলুর রহমান বলে উঠলেন, আমার ছেলে জিনিয়াস একটা, এত কিছু কিভাবে প্ল্যান করলি? আমি তো ভেবেছি যা করার অফিসিয়ালি করবি, তুই তো সব কিছু আনঅফিসিয়াল হ্যান্ডেল করলি। প্রবলেমটা কখনো অফিসিয়াল ছিল না আব্বু, সব সময় প্রবলেমটা আনঅফিসিয়াল ছিল। ও ব্যক্তিগত সমস্যা আমাদের ব্যবসার মধ্যে নিয়ে এসেছিল, তাই ওকে প্রতিহত করার জন্য আমার ব্যক্তিগতভাবেই হ্যান্ডেল করতে হয়েছে। তবে ওকে আমি ছেড়ে দিব না বাবা, ও আমাদের যেভাবে ক্ষতি করার চেষ্টা করেছে সামনেও করবে, তাই ওর প্রত্যেকটা মুভমেন্টের উপর আমার নজর রাখা আছে, তোমরা চিন্তা করো না। কথা মতো ঠিক 4টায় সাজিদ অফিসে চলে আসলো। চোরের দৃষ্টি কারো দিকে তাকাতে পারছে না। এতদিন প্রোডাকশনের হেড ছিল, কত হম্বিতম্বি কত কি ছিল, সবাই কত সম্মান করত, এখন চুপচাপ বসে আছে চোরের মতো। ভার্চুয়াল মিটিংয়ের জন্য 5টা বাজলে মিটিং হবে, সেখানেও সমস্ত দোষ ভুল স্বীকার করে নিতে হবে। বলতে হবে যে অফিসের কোনো গাফলতি বা প্রোডাকশনে কোনো গাফলতি না, ওর চক্রান্তের কারণে এরকম হয়েছে, সবটা স্বীকার করে নিতে হবে। এতে ওর জেল হবে না, তবে ওকে চাকরি থেকে বরখাস্ত করা হবে, কোথাও কোনোদিন জব করতে পারবে না, এবং ওকে একটি বড় ধরনের অঙ্ক জরিমানা ধরা হবে শিপমেন্ট ক্যান্সেল হওয়ার কারণে।
বেলা 5টা বেজে ভার্চুয়াল মিটিং শুরু হয়ে গেল বায়ারদের সাথে প্রায় আধ ঘন্টা শ্বাসরোধকর মিটিং চলল। সেখানে সাজিদ সবকিছু স্বীকার করে নিল, ভিডিও ফুটেজ সহ কিভাবে কি করেছে, ব্যক্তিগত শত্রুতা থেকে সব করেছে বলল। এই অফিসের স্টাফদের বা প্রোডাকশনের কোনো সমস্যা নেই, সবকিছু তাদের বোঝাতে সক্ষম হলো। তারা 15 দিন সময় দিল, শিপমেন্ট ঠিক করে দিতে সময় দিল। 15 দিনের মধ্যে যদি ঠিক করে দিতে না পারে সেক্ষেত্রে ডিল ক্যান্সেল করা হবে না। সবাই খুশি হলো, অ্যাটলিস্ট 15 দিন সময় পেয়েছে। 15 দিনে শ্রমিক বাড়িয়ে দিলেই শিপমেন্ট আবার রেডি হয়ে যাবে। সাজিদ যাওয়ার সময় সাদাফের দিকে তাকিয়ে বলল, এই ঝড় এখানে থামবে না, এই যুদ্ধ এখানে শেষ হবার নয়। তোর আর আমার যুদ্ধ ময়দান অন্য, তুই ভালো করে জানিস, আমি তোর সাথে সেখানেই লড়ব। বলেই চুপচাপ অফিস থেকে বের হয়ে গেল সাজিদ। সাদাফ চোখ বন্ধ করে শুধু মনে মনে বলল, তোর আর আমার যুদ্ধক্ষেত্র কখনোই এক নয়, কারণ যেই রানীর জন্য তুই যুদ্ধ করবি সেই রানী শুধুমাত্র আমার।